اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. তো এখন আমরা এই যে 29 হরফ নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা এই যে জিম পর্যন্ত সবাই শিখেছিলাম। আজকে আমরা যে বাকি কয়টি হরফ আছে চেষ্টা করব সে কয়টি নিয়ে আলোচনা করার, তবে বেশি নিয়ে আলোচনা করব না। আমাদের সবাই শিখতে হবে, যার জন্য স- এই যে পরে যে 5টা হরফ আছে এটা কোথা থেকে উচ্চারণ হয়, কিভাবে উচ্চারণ হয় সে সম্পর্কে জানার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো শুরু করতেছি। দেখেন, আমরা গতদিন যে জিমটা পড়ছিলাম, জিম যেখান থেকে উচ্চারণ হয় সেই অনুযায়ী আমরা পড়েছিলাম। তো আজকে আমরা এই যে এটা এ পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা এই হরফ সম্পর্কে জানবো। এটা কি? দেখেন এই হরফটা, এক মিনিট। দেখেন এই যে এই হরফটা এবং এই হরফটা দেখতে কিন্তু সেম। তো যারা একেবারেই চেনেন না তারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। দেখেন দেখতে কিন্তু এরা সেম। এদের ভিতরে পার্থক্য হলো এটার নুক্তা নাই, এটার নুক্তা আছে। এখন বিষয় হলো আমাদের কোরআনের ভিতরে কি এভাবে থাকবে? দেখেন কোরআনের ভিতরে এইভাবে পূর্ণরূপ থাকবে না। কোরআনের ভিতরে থাকবে সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ চিনতে হলে আপনাকে অবশ্যই এতটুকু জানতে হবে, এইটুকু মনে রাখতে হবে। এই যে 3টা হরফ দেখতেছেন, এটার মাথা দেখতে হবে এবং এদের বৈশিষ্ট্যটা কি আছে। দেখেন এটার বৈশিষ্ট্য নিচে এক নুক্তা বা পেটে এক নুক্তা, আর এইটার বৈশিষ্ট্য হলো এর কোনো নুক্তা নাই। এইটার বেলাও সেম, এর উপরে খালি নুক্তা আছে। দেখেন সংক্ষিপ্ত রূপ কিভাবে থাকে। এই যে জিম দেখতেছেন এর সংক্ষিপ্ত রূপ, এই মাথাটুকু দেখেন, পূর্ণ রূপ নাই। এ কিভাবে চিনলাম এটা জিম? মাথা আছে প্লাস নুক্তা দেখে। এটা হা, এর যে এর সংক্ষিপ্ত রূপ কিভাবে চিনলাম? এই যে এর মাথা আছে, কোনো নুক্তা নাই। এইটার বেলা এটার নাম খ। এইটার বেলাও সেম, নুক্তা আছে উপরে। দেখেন সব কয়টায় শুধু এতটুকু করে দেওয়া। পূর্ণরূপ কোথায় থাকে এটা আমাদের জানতে হবে। এই পূর্ণরূপটা আপনি পাবেন কোনো শব্দের শেষে, কোনো শব্দের শেষে, এছাড়া আপনি পাবেন না। তাহলে আমাকে ম্যাক্সিমাম জায়গা, 90% জায়গায় এভাবে পাবো, পূর্ণরূপ খুব কমই পাবো। ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে জানতে হবে আসলে কিভাবে কি উচ্চারণ। এখন আমরা জানলাম যে এটির নাম হা এবং এর বৈশিষ্ট্য মানে এর কোনো নুক্তা নাই, নুক্তা ছাড়া। শুনতে পারছেন? কেউ কথা বলা যাবে না। হ্যালো? আচ্ছা বলেন। হ্যাঁ, কথা বললে মানে পড়াচ্ছি তো এখানে সমস্যা হচ্ছে। এবার এটা উচ্চারণের বেলায় এক আলিফ পরিমাণ টানতে হবে। কয় আলিফ? এক আলিফ। এখন আমাদের জানতে হবে যে আসলে এই হরফটা কোথা থেকে উচ্চারণ হয় সে সম্পর্কে আমাদের জানতে হবে। এখন সে সম্পর্কে জানতে হলে
আমরা কিভাবে জানতে পারি? আমরা একটা চিত্র দেখি, চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে এই হরফটা কোথা থেকে উচ্চারণ হয়। আমরা সবাই জানি কি, যে এই হরফের মাখরাজ হলো, কি বলতেছে, জিহ্বার মধ্যখান থেকে কি হয়, হা উচ্চারণ হয়। এক কথায় যে খালি জায়গা আছে সেই জায়গা থেকে হা এর উচ্চারণ হয় গলার মধ্যখানে। বলতেছে লিসানুল মিজমার হতে। লিসানুল মিজমারটা কি এটা আমরা বুঝবো, এটা হলো আরবিতে বলা হয়েছে। সেজন্য আমরা চিত্রটা দেখি। এই চিত্রটা দেখলে আমরা খুব ভালোভাবে বুঝবো। এই চিত্রটা কি দেখা যাচ্ছে? সকলে একটু বলেন তো এবার, বলেন তো, দেখা যায়? দেখা যায়? আমার কথা কি শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। চিত্র কি দেখা দেখা যায়? যাচ্ছে। আয়শা আপু দেখা যায়? সবাই একটু রেসপন্স করবেন। আয়শা আপু? দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি তো দেখতে পারছেন না, বাকি জন সবাই দেখতে পারতেছে কিনা এটাতে শুনবো। জনিয়া ভাই দেখা যায়? জি ভাই, দেখা যায়। হ্যাঁ আয়শা দেখা আপু, যায় ভাই। দেখা যাচ্ছে তাই না? আমি কেন শুনতেছি, যাতে আপনারা যে বুঝাইতে আমার সুবিধা হয়। এখন দেখেন, বলা হয়েছে যে এখানে এটা কোথা থেকে উচ্চারণ হয়, জিহ্বার মধ্যখানে, যে লিসানুল মিজার বলতে এই যে এই জায়গাটাকে বোঝানো হয়েছে খালি জায়গার কথায়। মুখের খালি জায়গা, আমরা পাঁচটা অঙ্গের কথা জেনেছি, এই যে এইটুকু জায়গা দেখতেছেন। আমার যখন হ্যাঁ বলি তখন এখান থেকে শুরু করে বের হয়ে আসে, ঠিক আছে? আমি বুঝাইতে পারছি? হ্যাঁ। হ্যাঁ, 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 কি বুঝাইতে পারছি? বুঝছেন? রেসপন্স করবেন যারা আছেন, রেসপন্স। আয়শা আপু, আপনি বুঝতেছেন? আয়শা আপু, আমার কথা কি শুনতে পারেন আয়শা আপু? জিম ভাই, এই জনি ভাই, শুনতে পাচ্ছেন? জনি ভাই? জি ভাই, শোনা যায়, সমস্যা নাই। এখন এই যে, আরে আবার রোমা আপু শুনতে পারছেন? জি জাকারিয়া হুজুর, ভাই, জি 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 বলেন। শুনতে পাচ্ছি। জি বলেন। আপনার একটু নেট সমস্যা হয়তো। আমার নেট না, মানে উনি ওই যে আয়শা আপু আছে, উনি তো আনমিউট করতে পারতেছে না মেবি, বুঝছেন? আপনার কথা একটু হালকা হালকা বেঁধে যাচ্ছে। বেঁধে যাচ্ছে? ও আচ্ছা, তাহলে হতে পারে। তো এইটা উচ্চারণের বেলায় আমি একটু প্রশ্ন করবো এই কারণে, যাতে আপনারা বুঝতে পারতে, আমি রেসপন্স করলে আমি বুঝতে পারি। তাহলে হা উচ্চারণের সময় কোথা থেকে উচ্চারণ হয়? এখান থেকে উচ্চারণ হয়, আমরা বুঝতে পারলাম। এই যে এখান থেকে সোজা আমাদের হ্যাঁ। যেখান থেকে মানে খাবারটা ঢুকে, এখান থেকে টোটালি যখন হা বলবো তখন এই বাতাসটা এইভাবে বের হয়ে আসবে এই মুখ দিয়ে, ঠিক আছে? এখান থেকে এসে এইভাবে জি ভাই। ঢুকবে। এটা হলো বিষয়। এই জিনিসটা মাথায় থাকলেই হবে। তাহলে হা বলবো কোথা থেকে? জিহ্বার মধ্যখান থেকে। এক কথায় জিহ্বার যে ফাঁকা জায়গাটা আছে, খালি জায়গা, এই জায়গা থেকে সোজা এইভাবে আসবে হাটা। কি বলবো? হ্যাঁ, হ্যাঁ। এবার আমরা হ্যাঁ। জানবো, এতক্ষণ জানলাম কি, যে এটার নাম হলো হা। এরা দেখ, حي على الصلاة. হাই। এই যে আপু, যখন কিছু বলবেন তখন মিউট করে বলবেন। এক কথায় কোশ্চেন না করলে কেউ কোনো আনমিউট অবস্থায় থাকবেন, ঠিক আছে? কোশ্চেন করলে মিউট, আনমিউট করে দেবেন। তো যখন হা বলবো, জিম হা দেখতে এরা সেম, কিন্তু যখন বলবো তখন এদের মাখরাজ থেকে, এদের যেখান থেকে উচ্চারণ হওয়ার কথা ঠিক ওখান থেকে উচ্চারণ হবে। কি বুঝাইতে পারলাম? জি কোনো ভাই। কোনো কোশ্চেন আছে একটা হরফে? কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। আপনাদের কারোর আছে? একটু রেসপন্স করবেন, তাহলে বুঝবো কারো কোশ্চেন নাই। এর পরে হরফে আমরা যেতে পারি। এখন দেখেন, সেম, এইটা, এইটা, এটা সেম দেখতে। এখন দেখতে এক, নাম ভিন্ন, উচ্চারণের স্থানও ভিন্ন। আমরা হা সম্পর্কে জানলাম এবং হাটা এক আলিফ পরিমাণ টানবো। এবার আমরা এই হরফটা সম্পর্কে জানবো। কোন হরফ? এই হরফ, ঠিক আছে? শুনছেন তো? এই হরফটা সম্পর্কে জানবো।
এখন এই হরফটির নাম হলো খ। এরা দেখতে সেম হলেও এর নুক্তা আছে, এর বৈশিষ্ট্য হলো এক নুক্তা, কিন্তু মাথার উপরে থাকবে। মুক্তা। মাথার উপরে নুক্তা থাকবে, কি বুঝাইতে পারছি? নুক্তাটা কোথায় থাকবে? মাথার মাথার উপর। উপরে। হ্যাঁ, মাথার উপরে নুক্তা থাকবে। এটা হলো এর বৈশিষ্ট্য, কিন্তু দেখতে কিন্তু এরা সেম। এদের এক একজন এক এক রকম বৈশিষ্ট্য, নামও ভিন্ন। এটার নাম খ। এবং এক আলিফ হ্যাঁ। পরিমাণ, এইটা উচ্চারণের বেলায় এক আলিফ পরিমাণ টানতে হবে। কয় আলিফ? এক আলিফ। এক আলিফ পরিমাণ টানতে হয়। এখন আমরা তো সবাই পড়লাম যে আসলে এটা কোথা থেকে উচ্চারণ হবে সে সম্পর্কে এবার জানবো। এটা উচ্চারণ হবে, এক মিনিট, এই খর কথা বলতেছে। আমরা সবাই জানি একটা প্রথা, যে হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ ভাগ হইতে গইন খ। কি জানি? হলকের শেষ ভাগ, হলক মানে কি? গলা। আমরা কি শিখেছি যে পাঁচটা মৌলিক মাখরাজ, মানে বলতে বোঝাইছে পাঁচটা স্থান, আমাদের যে মুখের ভিতরে যে পাঁচটা স্থান আছে সেখান থেকে উচ্চারণ হয়, এটাই শিখেছি, তাই না? এখন আমরা আমরা যখন মাখরাজ পড়বো তখন লেখা আছে হলকের শেষ ভাগ হইতে গইন খ। এখন হলকটা কি? হলক মানে তো গলা। এখন শেষ ভাগ হইতে যদি উচ্চারণ হয় তাহলে তো আসে কোথা থেকে? এখান থেকে আসে। শেষ কোনটা? এই গলার শেষ এইদিকে না? একটু সবাই রেসপন্স করবেন। এইদিকে না আমাদের শেষ? গলার শেষ এদিকে যাবে না? হ্যাঁ 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 হ্যাঁ। ভাই এটা এদিকে যাবে না? কিন্তু আপনি হ ভাই। উচ্চারণ উচ্চারণ করতে গেলে কিন্তু আপনার উচ্চারণটা হচ্ছে এখান থেকে, তাহলে কিভাবে সে শেষ ভাগ হচ্ছে? আপনি শেষ ভাগে তো উচ্চারণ করেন তো এইভাবে হয়ে যাবে, তো আইন আসে শেষের থেকে। তাহলে শুরু থেকে হবে, কি হবে? আমাদের এই জিনিসটা একটু সবাই দেখবেন। গয়েন খ যখন বলি তখন খটা উচ্চারণ হয় কিন্তু এখান থেকে, কিন্তু বলার বলার আমরা বলি কি, যে হলকের শেষ ভাগ হইতে গয়েন খ, কিন্তু এটা ভুল হবে কেন? তা আপনি একটু প্র্যাকটিক্যালে দেখবেন, খ যখন বলবেন উচ্চারণ কিন্তু এখান থেকে হবে। একটু ভালো করে দেখবেন। খ, খ, এই দিয়ে সোজাসুজি লাগবে। এই সোজাসুজি উপরের দিকে লাগবে, একটু ভালো করে দেখবেন, একটু উচ্চারণ করবেন। তাহলে কি বলতে হবে? যে হলকে শুরু হইতে খ উচ্চারণ হয়। কি হয়? শুরু থেকে খ উচ্চারণ হয়। আপনি যখন উচ্চারণ করবেন তখন দেখবেন প্রথম দিকে থেকে আপনার খ উচ্চারণ হচ্ছে। যেমন খ, খ। কি একটু প্র্যাকটিক্যালে দেখেন তো রুমা আপু, আপনাকে বলতেছি, কি আমার কথা মেলে? জি হুজুর, মিলে। তাহলে হ্যাঁ। আমাদের কি রুলসটা কি ভুল না? কারণ আমরা কি হ্যাঁ। হলকের শেষ ভাগ থেকে বলি না? কিন্তু এটা শেষ। হম হম। হলকে শেষ হইতে হয়, খ উচ্চারিত হয়। তাহলে কিন্তু আমরা এটাকে, মাখরাজ। তাহলে আমরা উচ্চারণ কিন্তু হচ্ছে আমার শুরু থেকে, কিন্তু আমরা কি বলি যে এটা হয় শেষ খ। থেকে। শেষ থেকে হয়। জি। হলক মানে কি? গলা। তাহলে আমাদের শেষের থেকে হয়, তাহলে তো এই জায়গা থেকে উচ্চারণ হওয়ার কথা, আমার তো ভিতরে তো সব বেরোয় যাবে, তা উচ্চারণ হবে না। হুম, আপনি খ বলেন হুম। তো, ভিতরের থেকে কিরাম পারেন? কেউ পারবে না। কে? এতটুকু বল। আমি বলতেছি যদি আমরা শেষ ভাগ থেকে উচ্চারণ করি তাহলে আপনি উচ্চারণ করে দেখান তো, পারবেন শেষ থেকে উচ্চারণ করতে? উচ্চারণ করার বেলায় আমরা আচ্ছা। অইন বলতে পারবেন না? আসবে না। হ বলতে পারবেন? বলতে পারবেন না। বললে আপনার প্রথম থেকে বলতে হবে। কি বুঝাইতে পারছি তাহলে? আমাদের এটা ভুল ছিল না? জি। কি আপনারা কি বুঝতেছেন? বাকি যারা আছে, হ ভাই, বুঝছো ভাই। কি ভাই বুঝছেন? এই যে আপু, হ। হাসি আপু আপনি বুঝছেন? আয়শা আপু আপনি বুঝছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমি বুঝতেছি। পড়ছি। জি জি, এটা একটু আপনার বুঝতে রেসপন্স, পারছি। জি রেসপন্স করবেন তাহলে আমার জন্য ভালো হবে বুঝাইতে। তাহলে কি শিখলাম? হলকের শুরু থেকে হবে গইন আর খ। মানে গইনটা পরে দেখাবো, কিন্তু এই দেখ আমরা খ পড়তেছিলাম যার জন্য আপনাকে একই জায়গা থেকে ভিন্ন ভিন্ন হরফ হরফ উচ্চারণ হয়। তার ভিতরে খ একটা, আরো একটা আছে। তো খ গেল, হা শিখলাম, খ শিখলাম। এবার শিখবো কি? এই যে যে হরফটা দেখতেছি, এই হরফটি শিখবো। এই হরফটি আর এই হরফটি দেখেন তো দেখতে সেম কিনা, সবাই বলবেন। এই যে দুইটা হরফ এক দেখতে সেম, সেম। দেখতে সেম, তাই না? এরা কিন্তু দেখতে সেম। কিন্তু শব্দ দুইটা। পার্থক্যটা কি? পার্থক্য দেখেন,
এইটার উপরে কোনো নুক্তা নাই, আর এটার উপরে নুক্তা আছে, এবং নুক্তা এদের আছে। নামও ভিন্ন, কিন্তু দেখতে কিন্তু এরা এক। ভালো করে বুঝবেন, দেখতে এরা এক, নাম ভিন্ন, অবস্থানও ভিন্ন। এদের নুক্তাটা নিয়ে এর অবস্থান চেঞ্জ করেছে, এবং নামটাও চেঞ্জ। এই যে হরফটা দেখতেছি, হরফটির নাম হলো কোথেকে দাল। শুনছো? একটু সেটা মিউট করে কাস্টমাইজ কথা দিবেন। বলেন আপুরমা, আপু মিউট করেন। এই যে হরফটি দেখতেছেন, এই হরফটির নাম হলো দাল। এটার নাম কি? দাল। হ্যালো। দাল। এই যে এটির নাম হলো দাল। দাল। দল বলা যাবে না। দাল। উম, দালটা না, কোথাতে? দাল। হ্যাঁ, এটা 3 আলিফ পরিমাণ টানতে হবে। কত আলিফ? আমি সবই বলবো, কেউ কথা বলবেন না। এটি 3 আলিফ পরিমাণ টানতে হবে। কত আলিফ? একসাথে বলবেন, 3 আলিফ তিন পরিমাণ। আলিফ। হ্যাঁ, 3 আলিফ পরিমাণ টানতে হবে। দাল। এটির নাম, ভালো করে টানতে একটু হবে, হ্যাঁ। ভালো করে বুঝেন, কথা বলা যাবে না আপু, মিউট করে আপনি পড়বেন। হ্যাঁ, আর যখন জিজ্ঞাসা দাল। করবো হাসি আপু একটু প্লিজ মিউট করে কথা বলেন, তাহলে পড়েন, তাহলে ভালো হবে। তাহলে এটির নাম দাল। এটি উচ্চারণের বেলায় 3 আলিফ পরিমাণ টানবো। কয় আলিফ? 3 আলিফ। এখন এই এই আলিফটা কোথা থেকে উচ্চারণ, সে সম্পর্কে এখন আমরা জানতে হবে। দেখা যাক, আমরা যাই, এর মাখরা সম্পর্কে জানবো, তো এই জন্য আমরা চিত্রে চলে যাই। চিত্র হলো, এখানে যাই। এখন এটা কোথা থেকে হ্যালো উচ্চারণ? জাকারিয়া ভাই। জি জি বলেন। হ্যালো ভাই, বলেন। ভাই আপনার নেট সমস্যা নাকি ভাই আমার নেট সমস্যা ভাই? আপনার নেটে সমস্যা, আমার ভাই 15 MBPS নেট। আমি তো হুম। ইজিলি শুনতেছি সবার কথা, বুঝছেন? তো যাই হোক, যে কথায় ছিলাম, এখন দালটা কোথা থেকে উচ্চারণ হয়, আমরা ওই যে পড়ছিলাম না, তার মাখরাজ, তা উচ্চারণের বেলা একটা কথা বলছিলাম, এটা কি খেয়াল আছে আপনাদের? তাটা কোথা থেকে উচ্চারণ হয়? কেউ কি বলতে পারবেন? তাটা কোথা থেকে উচ্চারণ হয়? পারবেন? তা। জিহ্বার আগা। জি হুজুর। বলেন। আর। তাটা উচ্চারিত হয়েছে জিহ্বার কিছু আপনার কথা বোঝা যাচ্ছে না, নেট আগা, প্রবলেম। দাঁতের গোড়া। হ্যাঁ হ্যাঁ, জিহ্বার আগা, উপরের, এই যে জিহ্বার আগা, উপরের এই 2 দাঁতের আগা, তাই না? এই উপরে দাঁতের গোড়া, এই দুই দাঁতের। দাঁতের গোড়া। হ্যাঁ, ঠিক। হ্যাঁ হ্যাঁ, তটাও সেম জায়গা থেকে উচ্চারণ হবে। গোড়া। হ্যাঁ, আমি কেন বললাম এইটার কথা, এইটার সাথে আপনার তা আর ত দুইটারই সম্পর্ক, ঠিক আছে? এবং দাল, তার সাথে দালেরও সম্পর্ক। তাহলে এই আগাটাকে, এই যে 2টা দাঁত দেখতেছি প্রথমে, এই 2টা দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাল উচ্চারণ করতে হবে। যেমন দাল। কেন টানলাম? কারণ এটা 3 আলিফ পরিমাণ টানতে হবে, এটা হলো একটা নিয়ম। যেহেতু আমরা জানি না, সেহেতু পরে এই বিষয়টা জানবো। তাহলে দাল উচ্চারণের বেলায় কয় আলিফ পরিমাণ টানবো? 3 আলিফ। কত? সবাই একসাথে, 3 আলিফ হ্যাঁ, পরিমাণ। 3 আলিফ টানতে হবে। এই যে এটা 3 আলিফ পরিমাণ টানতে হবে, এটা আমি একবার সংক্ষেপে বলি। এই দেখেন মদের হরফের, ওই দেখেন, হ্যালো, কেউ কথা বলা যাবে না, কথা বললে সমস্যা। যাই হোক, আপনারা বুঝবেন না এখন বললে। তো 3 আলিফে এখানে একটা মদ আছে, মধ্যে মুত্তাসিল, মধ্যে আরজি বলে হয় যারে, তো যার জন্য 3 আলিফ পরিমাণ টানতে হবে। তো এটা হলো বিষয়। এখন 3 আলিফের জন্য 2টা মদ আছে, তো ওই সে 2টা মদের মধ্যে একটা কাজ করেছে এখানে, ঠিক আছে? তো যার জন্য 3 আলিফ পরিমাণ টানতে হবে। এখন মধ্যে আরজি, ঠিক আছে, মদের হরফের বামের হরফে অক্ফ করলে মধ্যে আরজি হয়, যার জন্য 3 আলিফ টানতে হয়, যেটা আপনি এখন বুঝবেন না, এই জন্য বলতে চাইলাম না, তাও বললাম। এখন মদের হরফ যদি বলেন কি কাকে বলে মদের, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এই যে জবর, এর বাম পাশ কোনটা? এটা আলিফ, খালি আলিফ মদের হরফ। এখন বলেছে মদের হরফে বামের হরফে অক্ফ করলে, এটা মদের হরফ, এর বামের হরফ কি? লাম। এই জন্য এটাকে 3 আলিফ পরিমাণ টানতে হবে, ঠিক আছে? এটা হলো মেন কথা। তো এখানে যে যে হরফগুলো 3 আলিফ টান আছে, আপনার শুধু টানবেন, এখন আপনার নিয়ম জানা লাগবে না। কি বুঝাইতে পারছি সবাইকে?
ভাই, জি জনি, ভাই। জনি ভাই, বুঝছেন কেন তিন আলিফ টান হবে? জি ভাই। দেখেন, হ হ। একটা হরফের মধ্যে তিন চারটে হরফ মিলে উচ্চারণ হয়েছে, এখন এর ভিতরে আবার রুলস খেটে হুম। গেছে। বুঝেছেন? এ হ হলো হ। বিষয়। এটা তো ক্লিয়ারলি কেউ বলে না। তো আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাই দিলাম। কিন্তু এটা অনেকে বুঝিনি, যারা বুঝেছে যেমন রুমা আপু রুলস জানে, উনি বুঝেছে। কিন্তু অনেকে জানে রুলসই বোঝে না, মানে রুলসটা এখন পড়ায়নি। এই জন্য অনেকে বুঝবেন না কেন তিন আলিফ টানবে। এখন কথা হলো কি, পড়ার সময় আমরা তিন আলিফ টানবো। হাসি আপু, বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ, তাহলে পড়ার সময় তিন আলিফ টানবো। এবং এই যে তাটা যেখান থেকে পড়েছিলাম, জিহ্বার আগা উপরে যে দুই দাঁতের গোড়া আছে, একেবারে গোড়া দেখালাম না, ওই গোড়ার সঙ্গে লাগাইয়া দাল উচ্চারণ করব এবং তিন আলিফ টানবো। কিন্তু এইটা হুম। আমরা এক আলিফ টানছিলাম, তাই না আপু? হাসি হ্যাঁ, আপু, হ্যাঁ, এটা এবার বুঝেছেন তো আপনি? আয়শা আপু, আপনি কিন্তু রেসপন্স বুঝেছি। করতেছেন না। জি, আইস বুঝতে পারছি। জি জি, এভাবে বুঝলেই হবে, কারণ না বুঝলে কিন্তু আমি পড়াবো কারে? আপনারা যদি না বুঝেন তাহলে আমি কারে পড়াবো? কারণ আপনাদের তো শেখাচ্ছি। এখন আমরা এই তিনটা হরফ শিখলাম, এবার আমরা শিখবো এই হরফটা। এখন এই যে হরফটা দেখতেছি, এই হরফটির নাম কি বলেন তো? জাল। এই হরফটির নাম কি? জাল। 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 এখন দেখেন, জাল। এই হরফটা পড়েছিলাম, এই হরফটার সাথে বাহ। উচ্চারণের বাহ। জন্য এই বাহ। হরফের মিল আছে, এই হরফের সাথে এই হরফের মিল আছে। কেন মিল? এই দুইটা হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়, এই হরফ দুইটা এক জায়গা থেকে, এই হরফ দুইটা একই জায়গা থেকে উচ্চারণ হয়। আমরা পড়েছিলাম না, জিহ্বার আগা সামনের উপরের, মানে উপরের, এই যে এখান থেকে উচ্চারণ করার কথা বলে দিয়েছিলাম একটুখানি। এই যে জিহ্বার আগা, একটুখানি জিহ্বার আগা, এই যে উপরে যে দুই দাঁতের আগা আছে না, এক কথা এই দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা উচ্চারণ হয় এবং জালও উচ্চারণ হয়। জ, জাল, সা, এই তিনটা হরফ এখান থেকে। আর এখান থেকে দেখেন, আপনি বলতে পারবেন যে এই যে মুখমণ্ডল যেইটা আছে, এর বাইরে কোনো হরফ কোনো জায়গা থেকে উচ্চারণ হচ্ছে না, হচ্ছে? যা হচ্ছে না। এর ভিতর থেকেই উচ্চারণ হচ্ছে, কিন্তু আমাকে জানতে হবে আসলে কোথা থেকে উচ্চারণ হচ্ছে। সেই অনুযায়ী আমরা জানলাম যে এই দালটা উচ্চারণ হচ্ছে এই আগা, এই দাঁতের আগার সঙ্গে লাগবে। ক্লিয়ার আপু? জি। জি আইস, ভাই। হ্যাঁ, এই হলো বিষয়। এবার আমরা আরেকটা হরফ শিখবো। যেহেতু আমরা কি শিখলাম, দাল শিখলাম, দাল আর সা একই হ্যাঁ। জায়গা থেকে, এবং আপনার জালসা একই জায়গা থেকে, এবং তা আর ডাল একই জায়গা থেকে উচ্চারণ হয়। কি এতটুকু তো ক্লিয়ার, তাই না সবার জন্য? আপনারা কেউ বোঝেননি হ্যাঁ। এমন কেউ হ্যাঁ। আছে? দেখেন, আমরা মাখরাজ পড়েছিলাম, এই দুইটা, এইটা পড়েছিলাম গতদিন, তাই না? এই মাখরাজটা হুম। যেখান থেকে উচ্চারণ হয়, ঠিক একই জায়গা থেকে এই উচ্চারণটা হয়। এই মাখরাজটাও, মানে এই হরফটাও, এই সার বেলাও সেম, জালের বেলাও সেম। কি বুঝাইতে পারছি? আমাদের পাঁচটা, মূলত মাখরাজ পাঁচটা, ঠিক আছে ভাই। কিন্তু অঙ্গর উপরে ভিত্তি করে এক একটা জায়গা থেকে চারটে পাঁচটা, কোন জায়গায় তিনটা করে উচ্চারণ হয়, ঠিক আছে? এই জন্য মাখরাজ 16টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা খর হুম। মাখরাজ কি শিখেছি? জিহ্বা, মানে বলতেছে হলকের, মানে কি গলার শুরু থেকে উচ্চারণ হয়, কেউ কখনো শেষ থেকে আর বলবো না। কি আমাদের ক্লিয়ার? জি। হ্যাঁ। মনে থাকে, কেউ বলবো না হলকের শেষ ভাগ হইতে, বলা যাবে না। মাখরাজে কিন্তু এই জিনিসটা আছে, শেষ কোনটা শুরু কোনটা আমরা তো এবার ধরতে পারিছি, তাই না? জি। এবার ওইভাবে উচ্চারণ করবে। এখন জালটা পড়লাম, তাহলে কি, এই যে হরফটির নাম হলো জাল, এবং এই দুইটা দেখতে এক, কিন্তু এর উপরে একটা নুক্তা আছে, যার তার জন্য এর নাম জাল। এখন এটা তিন আলিফ পরিমাণ টানতে হয়। কেন টানতে হয় সেটা তো বলে দিলাম, যে মদের হরফের বামের হরফে অক্ষ করলে, এই যে খালি আলিফ যেটা আছে, এটা হলো মদের হরফ। মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, তার ভিতরে এই আলিফ একটা আছে, ঠিক আছে? এখন মদের হরফের বামের হরফে অক্ষ করলে তিন আলিফ টানতে হয়, সে মধ্যে আরজি হয়, ঠিক আছে? সেই জন্য তিন আলিফ টানতে হবে। কেন টানতে হবে সেটাও বলে দিলাম। তাহলে এটার নাম জাল গেল। এখন আমরা এই সম্পর্কে জানবো। এই যে হরফটি দেখতেছি, এই হরফটির নাম হলো র। আমি একটা দেখাই, এই যে র আর জা দেখতে কিন্তু সেম। কেউ যেন বলবে না ঝাঁক,
কেউ কথা বলা যাবে না। এই যে, এই যে র, আর আপু, রোমা আপু, কথা শোনা যাচ্ছে? দেখেন, এই যে র আর এই যে যা, এই দুইটা দেখতে কিন্তু এক, কিন্তু এটা দেখেন নুক্তা আছে, এটা নাই। আপনি একটা দেখবেন যে রূপের বেলায় দেখেন সবাই কিছুটা দেখতে জমজ, রূপের বেলায় দেখেন এই রস, এই দাল দাল পড়লাম, এটা কিন্তু দেখতে কিন্তু একই, কিন্তু নুক্তার জন্য এদের নাম সবকিছু চেঞ্জ হয়েছে। এইটা আর এইটা দেখেন, একটু টেকনিক খাটাইলে বুঝবেন, দুইটা কি এক না? দেখতে কিন্তু এক, কিন্তু নুক্তার কারণে এদের পার্থক্য এসেছে। এখন এর নাম হয়ে গেছে র, আর এটার নাম হয়ে গেছে ঝা। এখন এইটা কোথা থেকে উচ্চারণ হয় সেটা জানতে হবে, এবং কয় আলিফ পরিমাণ টানতে হয় সেটা জানতে হবে। দেখেন, আপনারা যদি বলেন কেন এটা এক আলিফ হলো, সেটা হলো কি জানেন? জবরের বাম পাশে খালি আলিফ, মদে হরফ, মদে হরফ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয়, এই জন্য এটা এক আলিফ টানতে হয়। কি ক্লিয়ার বুঝেছেন? এক আলিফ যে কেন টান হবে সেটা আমরা বুঝাই দিলাম, কারণ এখন আপনি বললে বুঝবেন না, যতক্ষণ না রুল পড়তেছেন, তো এটা পড়াবো পরে। তাহলে এখন জানলাম এটার নাম র, এটা একালি পরিমাণ টানতে হয়। এখন কোথা থেকে উচ্চারণ সেটা আমাদের জানতে হবে। এটা হলো জিহ্বার আগাকে, একটু ভালো করে শোনেন, এটা হলো কোথা থেকে উচ্চারণ হবে সেটা জানি। জিহ্বার আগাকে, ভালো করে সবাই একসাথে ভালো করে বুঝবেন, মনোযোগ দেন। জিহ্বার আগাকে মাড়ির সাথে লাগাইয়া, জিহ্বার আগাকে, এখন জিহ্বার আগা আপনি কি করে মাড়ির সাথে লাগাবেন, এটা হলো বিষয়, তাই না? আপনি যখন র বলবেন তখন দেখবেন জিহ্বার আগাটা উল্টায় যাবে, কি হয়ে যাবে? জিহ্বার আগাটা উল্টায় যাবে, যে তারপরে কিন্তু মাড়ির এক সাইডে লাগে। এখন এক্সাম্পল হিসাবে আপনাদের চিত্রটা আমি একটু দেখাই। এই যে চিত্রটা দেখেন, এই জিহ্বার আগাটা, এই জিহ্বার আগাটা একটুখানি কই গেল, এই যে, এই জায়গায় রাখি। এই দেখেন, এই জিহ্বার আগাটা, এই আগাটা যখন আমরা র বলি দেখবেন, এটা কি আগাটা না? এই আগাটা এই দিকে চলে যায়, উল্টায় এই দিকে চলে যায়, মানে এই দিয়ে এই সোজা চেয়ে চলে আসে। র এই জায়গায় লাগবে, এটা মাড়ি না, মাড়িতে লাগবে, এটা উল্টায় যাবে উপরের দিকে যে র, 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 র। আর ঠোঁটটা গোলাকৃতি করা যাবে না, ঠোঁটটা দুই দিকে বিস্তৃত অবস্থায় থাকবে। এবার বলতে হবে র, র, র। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? তাহলে জি। জিহ্বার আগাকে মাড়ির সাথে লাগাইয়া উচ্চারিত হয়। এখন আপনি বলতে পারেন, আমার জিহ্বাটা তো সামনের দিকে, কিভাবে মাড়ির দিকে যায়? আপনি যখন রটা বলবেন দেখবেন অটোমেটিকলি ওর পজিশন নিয়ে ওটা এটা উল্টায় হ্যালো। যাবে, যে মাড়ির সাথে লাগবে। কি আমি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আজকের পড়া কিন্তু আমি এই র পর্যন্তই পড়া। ঠিক আছে ভাই। সরি, বুঝতে কি কোনো সমস্যা আছে? এই কয়টা হরফ পড়লাম, সবাই একটু বলবেন, কারোর কি না বুঝতে ভাই, বাকি সব আছে? ঠিক আছে। দেখেন না ভাই। না, হাসি আপু, আয়শা আপু, রুমা আপু, না, না। এবং এখানে আর কি আছে দেখি, ও ইয়াসমিন ইসলাম। হ্যালো, ইয়াসমিন ইসলাম আপু, হ্যালো। উনিও হয়তো বা নাই, তাহলে আপনাদের কোনো কোশ্চেন নাই, তাই আছে? না ভাই। না। তাহলে আপনারা এইগুলা এখান থেকে হা থেকে শুরু করে এই র পর্যন্ত শেষ করবেন, এবং এটা না, জি। এই আলিফ থেকে শুরু করে এই র পর্যন্ত পড়বেন, এটা হলো বিষয়। আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই থাকবে। এখন শুধু ক্লাসে যদি কারোর কোনো কোশ্চেন থাকে সেটা এবার বলতে পারেন আপনারা।